আসসালামু আলাইকুম সবাইকে। সদ্য নবম শ্রেণীর কোনো একটা শিক্ষার্থী যখন ফিজিক্স বইটা হাতে পায় তখন তার মনে একটা প্রশ্নের উদ্গীরণ হয় যে আরে ফিজিক্স বইটাকে কীভাবে স্টাডি করব, কিংবা কিভাবে স্টাডি করলে খুব সহজে ফিজিক্সের সূত্রগুলোকে আত্মস্থ করা যাবে। সমস্ত চিন্তার ভিত্তিতে আজকে আমি দাঁড়াইছি নবম দশম শ্রেণীর ফিজিক্সের পুরো বইটাকে একটা পাঠ প্রস্তুতি পর্বের মাধ্যমে সামারি করে দেওয়ার, যাতে একটা সদ্য নবম শ্রেণীর ওটা শিক্ষার্থী যাতে বুঝতে পারে বা রিলেট করতে পারে তাকে কোন ধাপের পর কোন ধাপ যেতে হবে, কিংবা সে কোন অধ্যায়ের পর কোন অধ্যায়ে স্টাডি করবে, সেই জিনিসটা যাতে সে খুব সহজে আত্মস্থ করতে পারে। এখন বলতেই পারে যে একটা স্টুডেন্ট যখন ফিজিক্স বইটাকে স্টাডি করে তখন সে ডেফিনেটলি ভৌত জগৎ পরিমাপের পর গতি অধ্যায় দিয়ে শুরু করে। এখন গতি অধ্যায়টার নামটা যত ছোট, ওইটার ব্যাপকতা প্রসারতা ফিজিক্সের জগতে আমার মতে অনেক বেশি, কারণ অধ্যায়টাকে ওয়ান কাইন্ড অফ ফিজিক্সের ভিত্তি বলা হয়। কারণ ডেফিনেটলি যে স্টুডেন্টটা গতি অধ্যায় এর সূত্রগুলা, গতি রিলেটেড বিভিন্ন মোশন রিলেটেড সূত্রগুলো ভালো মতো জানবে, আত্মস্থ করবে, সে পরবর্তীতে গিয়ে বল অধ্যায় নিয়ে স্টাডি করবে, এবং তার পরবর্তীতে সে কাজ শক্তি ক্ষমতায় বিভিন্ন কুয়া থেকে পানির তুলন ক্ষমতা, কৃতকাজ, এ ধরনের ম্যাথগুলো সে করবে। তার পরবর্তীতে সে প্যাসকেলের সূত্র, বিভিন্ন চাপ রিলেটেড সূত্রগুলো জানবে, এবং এভাবেই ধারাবাহিকতায় সে ফিজিক্সের জগতে পদার্পণ করবে। এখন আমি বিশেষ করে এখানে পুরো বোর্ড জুড়ে পুরো বইয়ের কিছু চিত্রের মাধ্যমে অঙ্কন করে রাখছি, এবং আমার প্রয়াস থাকবে পুরো বইটাকে খুব সহজে তোমাদের সামনে উপস্থাপন করার। প্রথমত ভৌত জগত পরিমাপ দিয়ে শুরু করি। ভৌত জগত পরিমাপের অধ্যায়টার নাম বললেই দুইটা যন্ত্রের কথা মাথায় আসে। প্রথম যন্ত্রটা হচ্ছে স্লাইড ক্যালিপাস এবং দ্বিতীয় যন্ত্রটা হচ্ছে স্ক্রু গজ। স্লাইড ক্যালিপাসের ব্যাখ্যাটা অনেক বেশি হবে, যার কারণে আমি স্ক্রু গজটাকেই নিছি। এখন স্ক্রু গজের ক্ষেত্রে আমরা চিত্রগুলোকে একটু জানি বা সিম্বলগুলো একটু জানি। স্ক্রু গজের একদম পশ্চাৎ প্রান্তে যে অংশটা থাকে সেটাকে বলা হয় র্যাচেট, এবং যে অংশটা নিয়ে স্ক্রু গজটাকে ঘোরানো হয় সেটাকে বলা হয় হচ্ছে থিম্বল, এবং যে ফ্রেমটার উপরে পুরো সিস্টেমটা দাঁড়ানো অবস্থায় থাকে সেই অংশটাকে বলা হয় সি ফ্রেম। এখন দুইটা নাটের মাধ্যমে যে অংশটাতে বস্তু আটকানো থাকবে সেই অংশটার বামের প্রান্তটাকে বলা হয় অ্যানভিল এবং ডানের প্রান্তটাকে বলা হয় স্পিন্ডল। এখন বস্তুটা যখন অ্যানভিল এবং স্পিন্ডলের মাঝখানে আটকানো অবস্থায় থাকবে তখন এই বস্তুটার ব্যাসার্ধ বা যাবতীয় যে ইকুইপমেন্টগুলো আছে আমরা সেগুলো পরিমাপ করব। সেখানে খেয়াল রাখতে হবে যাতে থিম্বলটাকে বা স্ক্রুটাকে যাতে ঘুরিয়ে জোর বা প্রেশার ক্রিয়েট করা না হয়, অর্থাৎ আলতোভাবে যাতে অ্যানভিল এবং স্পিন্ডলটাকে বস্তুর পৃষ্ঠে লাগানো হয়, অন্যথায় ত্রুটি আসার সম্ভাবনা আছে। এখন স্ক্রু ঘোরানোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের ত্রুটি আছে, সেই সম্পর্কে আমরা জানবো। তবে বৃত্তাকার স্কেলের ক্ষেত্রে এখানে একটা শব্দ আসে পিচ কাকে বলে, অর্থাৎ বৃত্তাকার যে স্কেলটা আছে, বৃত্তাকার স্কেলটাকে যখন সম্পূর্ণ একবার ঘোরানো হয় তখন সেটা রৈখিক স্কেল বরাবর যে ন্যূনতম সরণ অতিক্রম করে সেটাকে স্ক্রু গজের পিচ বলে। অর্থাৎ স্ক্রু গজের পিচটা নিয়ার অ্যাবাউট 0.5 এর কাছাকাছি হয়, অর্থাৎ 0.5 মানটা হয়। এবং পিচকে যদি আমরা বৃত্তাকার স্কেলের যে দাগ সংখ্যা, সেই দাগ সংখ্যা দ্বারা যদি ভাগ করি সেক্ষেত্রে যে মানটা আসবে সেটাকে আমরা বলতে পারি লঘিষ্ঠকরণ বা লিস্ট কাউন্ট। এখন ক্ষেত্রে বাজারে অনেক রকমের স্ক্রু গজ পাওয়া যায়। এখন কিছু কিছু স্ক্রু গজের মধ্যে দাগ সংখ্যা থাকে 50টা, কিছু কিছু ক্ষেত্রে থাকে 100টা। আমরা 100টা ধরেই ম্যাথটা করি। যদি আমি 100 ধরি বৃত্তাকার স্কেলে, ধরে নিচ্ছি আমরা এই বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা 100টা, তাহলে 100 যদি হয় সেক্ষেত্রে এখানে আমার মান দাঁড়াবে 0.005। আর লিস্ট কাউন্টের মান হচ্ছে 0.005। এখন লিস্ট কাউন্টের পর এখানে যে কোনো যন্ত্রের ক্ষেত্রে আমরা 3 ধরনের ত্রুটি দেখতে পাই। প্রথমত হচ্ছে দৈব ত্রুটি, দ্বিতীয়ত হচ্ছে যান্ত্রিক ত্রুটি, আরেকটা হচ্ছে ব্যক্তিগত ত্রুটি। দৈব ত্রুটিটা এটা অ্যাক্সিডেন্টলি হয়ে যায়, অর্থাৎ কোনো একটা এক্সপেরিমেন্ট করার পারপাসে ভুলবশত কোনো একটা ত্রুটি হয়ে গেলে সেটাকে আমরা দৈব ত্রুটি হিসেবে ধরে নিই। এখন যান্ত্রিক ত্রুটি হচ্ছে যদি যন্ত্র অনেক দিন ধরে ইউজ করার ফলে যখন যন্ত্রটার মধ্যে জং ধরে যায় তখন সেটা
পার্ট দিতে ভুল করে, ওই ত্রুটিটাকে আমরা ডিনোট করি হচ্ছে যান্ত্রিক ত্রুটি হিসেবে। আর ব্যক্তিগত ত্রুটি হচ্ছে ব্যক্তি যখন ওই এক্সপেরিমেন্টটা করে তখন ব্যক্তির ধরুন যে ত্রুটিটা সংঘটিত হয় বা সংগঠিত হয় সেই ত্রুটিটাকে বলা হয় ব্যক্তিগত ত্রুটি। তবে স্ক্রুগজের ক্ষেত্রে দুই ধরনের ত্রুটি দেখা যায়, একটা হচ্ছে ব্যাকলেস ত্রুটি বা পিছট ত্রুটি, আর একটা হচ্ছে শূন্য ত্রুটি বা জিরো এরর্স। এখন ব্যাকলেস ত্রুটি কখন হয়? যখন স্ক্রুগজটা ব্যবহার করতে করতে যখন ক্ষয়প্রাপ্ত হয় তখন স্ক্রুগজের এই স্ক্রুগজটাকে ঘুরিয়ে একই অবস্থানে আনলে যেটা রৈখিক স্কেল বরাবর যে সরণটা অতিক্রম করে সেটা সমান হয় না। অর্থাৎ স্ক্রুগজটাকে যখন ঘোরানো হবে তখন সেটা জঙে ধরার কারণে নির্দিষ্ট দূরত্ব ঘোরানোর ফলে সেটা যে দূরত্ব অতিক্রম করবে পুনরায় আবার ঘোরানোর ফলে সেটা সমান দূরত্বে পেছনে যাবে না, সেটা কিছু পরিমাণ ত্রুটি দেখাবে, যেটাকে আমরা ফিজিক্সের ভাষায় ব্যাকলেস ত্রুটি বা পিছট ত্রুটি হিসেবে ধরে নিব। দ্বিতীয় আরেকটা ত্রুটি হিসেবে থাকে, সেটা হচ্ছে শূন্য ত্রুটি বা জিরো এরর্স। শূন্য ত্রুটি কখন হয়? যখন বৃত্তাকার স্কেলটাকে আমরা এখানে কল্পনা করি, বৃত্তাকার স্কেলটাকে যখন ঘোরানো হবে তখন শূন্য দাগটা স্বাভাবিকভাবে যে রৈখিক স্কেলের যে সাহিত্য অংশ সেটার সমান হওয়া দরকার। সমান হলে দ্যাটস ওকে, অর্থাৎ পুরো স্ক্রুগজ ফাইন। যদি সমানে না থাকে সেক্ষেত্রে শূন্য ত্রুটি হিসেবে ধরে নিব। এখন প্রশ্ন আসতে পারে সমানে নাই মানে শূন্য হয় উপরে হয় নিচে থাকতে পারে, তাইলে কি হবে? যদি শূন্য উপরে থাকে অর্থাৎ স্ক্রুগজটাকে ঘোরানোর পর বা থিম্বলটাকে ঘোরানোর পর নির্দিষ্ট একটা দূরত্বে পাড়ি দেওয়ার পর যদি দেখা যায় যে শূন্যটা দাগ বরাবর নাই, শূন্যটা উপরে অবস্থান করতেছে, সেক্ষেত্রে মুখস্থ বলে দিতে হবে এটা পজিটিভ এরর্স, অর্থাৎ ধনাত্মক শূন্য ত্রুটি। যদি নিচে অবস্থান করে শূন্য সেক্ষেত্রে ঋণাত্মক শূন্য ত্রুটি। পরবর্তীতে এখানে আমি একটা ছোট্ট ক্যালকুলেশন লিখে রাখছি যেটা সচরাচর স্টুডেন্টরা ভুল করে। অর্থাৎ ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে সচরাচর সূত্র আমরা জানি হচ্ছে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। কিন্তু অনেকে বলতে পারে 1/4 পাই ডি স্কোয়ারটা আসলে কোথা থেকে? অর্থাৎ আমরা যদি এরিয়া লিখতে চাই সেক্ষেত্রে আমরা এই সূত্রটাকে লিখি। এখন এই সূত্রটা কিভাবে আসলে সেটা যদি আমরা দেখি, একটা বৃত্তের যখন আমরা ব্যাস কল্পনা করি, অর্থাৎ এই পুরো অংশ জুড়ে এই পুরো অংশটাকে আমরা বলতে পারি ডি, এই পুরো অংশটাকে বলতে পারি হচ্ছে ডি। কিন্তু এটাকে যদি আমরা অর্ধেক করি সেটাকে আমরা বলতে পারি হচ্ছে আর দ্বারা সূচিত করি। এখন ব্যাসার্ধ, এখানে ব্যাসার্ধ আর আছে, তবে ব্যাসকে অর্ধেক করলে ব্যাসার্ধ পাওয়া যায়। যদি ব্যাসকে অর্ধেক করলে ব্যাসার্ধ পাওয়া যায় সেক্ষেত্রে আমরা আরটাকে পরিবর্তন করে লিখতে পারি পাই ইন্টু d/2 এর উপর স্কোয়ার। এখন d/2 এর উপর যদি স্কোয়ার হয় তাহলে 1/2, নিচে থাকে 4 ওইদিকে থাকে d, অর্থাৎ থাকে হচ্ছে 1/4 পাই ডি স্কোয়ার। এটা ক্ষেত্রফল 1/4 পাই ডি স্কোয়ার। এখন অনুরূপভাবে আমরা আয়তনের সূত্রটা একটু বোঝার চেষ্টা করি। v = আমরা সচরাচর জানি 4/3 পাই আর কিউব। এখন ব্যাসকে অর্ধেক করলে পাওয়া যায় ব্যাসার্ধ, সেই হিসেবে আমরা লিখব 4/3 পাই d/2 এর উপর কিউব। নিচে 2 উপরে কিউব, অর্থাৎ থাকে হচ্ছে 8। আমরা যদি এদিকে সুন্দর মতো লিখতে চাই সেক্ষেত্রে হবে 4/3 পাই d কিউব, নিচে থাকে হচ্ছে 8। 8 কাটলে নিচে থাকে 2 আর 3 গুণ করলে হয় 6, তাহলে 1/6 পাই d কিউব, 1/6 পাই d কিউব চলে আসছে। এখন গতি অধ্যায়ে আসি। গতি অধ্যায়ের জন্য আমি এখানে কয়েকটা চিত্র অঙ্কন করে রাখছি। প্রথমটা হচ্ছে একটা স্প্রিং এর চিত্র, দ্বিতীয়টা হচ্ছে একটা দেয়াল ঘড়ির চিত্র। এখন স্প্রিং এর ক্ষেত্রে একটা স্প্রিং এ যখন অনেক বেশি বল প্রয়োগ করে চেপে দেওয়া হবে তখন স্প্রিংটা নির্দিষ্ট পরিমাণ সংকুচিত হওয়ার পর সেটা পরবর্তীতে আন্দোলিত অবস্থায় থাকবে। এখন সে যখন আন্দোলন অবস্থায় থাকবে তখন তার গতিটাকে বলা হবে স্পন্দন গতি, কারণ সে পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে অতিক্রম করতেছে, কিন্তু সেটা একই সাথে পর্যাবৃত্ত গতির অন্তর্ভুক্ত। কিভাবে? কারণ পর্যাবৃত্ত গতির সঙ্গে আমরা জানি যখন একটা বস্তু তার গতিপথের
সবসময় একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে অতিক্রম করে, তখন সেটাকে আমরা পর্যাবৃত্ত গতি বলি। যেমন ঘড়ির কাঁটার গতি, অর্থাৎ ঘড়ির যে মিনিটের কাঁটাটা আছে কিংবা সেকেন্ডের কাঁটাটা আছে, সেটা প্রতি 60 সেকেন্ড অন্তর অন্তর 12টা দিয়ে অতিক্রম করে, অর্থাৎ সেটা ওয়ান কাইন্ড অফ পর্যাবৃত্ত গতি। সেই হিসেবে আমরা এটাও বলতে পারি সমস্ত স্পন্দন গতি এক একটা পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতিকে আমরা স্পন্দন গতির কাতারে ফেলতে পারবো না। এখন স্পন্দন গতির আরেকটা উৎকৃষ্ট উদাহরণ হতে পারে এই স্কেল। স্কেলের ক্ষেত্রে আমরা যখন এক প্রান্ত শক্ত করে ধরে রাখবো এবং অন্য প্রান্তে একটা আন্দোলন সৃষ্টি করব, তখন সেটা যে আন্দোলনটা দিবে, এই আন্দোলনটাকে বলতে পারি আমরা সরল স্পন্দন গতি। পরবর্তী একটা উদাহরণ ভেক্টরের কনসেপ্ট। এখন ভেক্টর, তারপর স্কেলার ভেক্টর, স্কেলার গুণন, ভেক্টর গুণন, এগুলা ইন্টারমিডিয়েটের ফিজিক্সের আলোচনা। তবে নবম দশম শ্রেণীতে যেহেতু শব্দগুলা আসছে, আমি খুব সংক্ষেপে একটা শর্টকাটের মাধ্যমে ভেক্টর রাশিগুলো মনে রাখার একটা শর্টকাট বলে দিতে চাই। ভেক্টর রাশিগুলো যদি মনে রাখা যায়, সেক্ষেত্রে স্কেলার রাশিগুলো অটোমেটিক্যালি অপশন ভিত্তিতে বলে দেওয়া যায়। অর্থাৎ এখানে যে শর্টকাট আমরা লিখছি, প্রথমটা হচ্ছে ভর, তারপর হচ্ছে বেগ, তারপর হচ্ছে প্রাবল্য, তারপর হচ্ছে ত্বরণ, তারপর হচ্ছে টর্ক, তারপর হচ্ছে এটা যে হচ্ছে তড়িৎ প্রাবল্য, এই অংশটা হচ্ছে পৃষ্ঠটান, এটা হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য, অর্থাৎ ভবে সব প্রিয়তম ভাষা একটু নির্তিতা প্রেমে। এই একটা শর্টকাট দিয়ে যদি ভেক্টরের যে রাশিগুলো আছে সেগুলো মনে রাখা যায়, সেক্ষেত্রে পরবর্তীতে যদি জিজ্ঞেস করে নিচের কোনটি স্কেলার রাশি, যদি অপশনের মধ্যে এগুলো থাকে সেক্ষেত্রে এগুলো বাকি যেটা থাকবে সেটাই আনসার, শেষ। আরেকটা টপিক থাকে হচ্ছে দূরত্ব এবং সরণের কনসেপ্ট। দূরত্ব এবং সরণের ক্ষেত্রে এটা খুব ভ্যাস্ট একটা টপিক। আমি শুরু করি। দূরত্ব এবং সরণের ক্ষেত্রে ফার্স্টে একটা ব্যক্তি নির্দিষ্ট একটা পয়েন্ট থেকে অন্য একটা পয়েন্টে সে যাবে। এখন সে এই পয়েন্ট থেকে, আমি যদি নাম দিই, সেক্ষেত্রে এ পয়েন্ট আর একটা হচ্ছে বি পয়েন্ট। সে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাবে, খুব ভালো কথা। সে চাইলে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে পুরো দুনিয়া পাড়ি দিয়ে এবং 7 সমুদ্র 13 নদী পার করে সে বি পয়েন্টে আসতেই পারে, তার মনের ইচ্ছা। কিন্তু অন্য একটা ভালো মানুষ সে পয়েন্ট থেকে বি পয়েন্টে যাবে এবং খুব কম দূরত্ব পাড়ি দিয়ে সে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাবে সোজা পথে। এখন সে দুইটাইতে পথ পাড়ি দিল, কিংবা সে দুই পথেই তো বি পয়েন্টে যেতে পারতেছে। তাহলে এখানে দূরত্ব সরণের কনসেপ্টটা কোথা থেকে আসলো? এখন সে নীল কালি দিয়ে যেইটুকু দূরত্ব পাড়ি দিল, একজন ব্যক্তি নীল কালি দিয়ে যেইটুকু দূরত্বই পাড়ি দিল, সে অংশটা হচ্ছে দূরত্ব। অর্থাৎ সে অংশটাকে আমরা লিখবো দূরত্ব। কিন্তু লাল অংশটা দিয়ে সে যেটুকু দূরত্ব পাড়ি দিল, সে অংশটা হচ্ছে কেবলমাত্র সরণ। অর্থাৎ সোজা যে দূরত্বটা পাড়ি দিল সেটা হচ্ছে কেবলমাত্র সরণ। আশা করি দূরত্ব এবং সরণের কনসেপ্ট ক্লিয়ার। অর্থাৎ খুব কম সময়ে সোজাসুজি যে অংশটা, যে পথটা পরিভ্রমণ করা হয়েছে, সেই অংশটাকে সরণ হিসেবে পরিচিত, এবং যে অংশটা অ্যাব্রোথ্যাব্রোভাবে পুরো দুনিয়া ঘুরে এসে পথ পাড়ি দেওয়া হয়েছে, সেটাকে আমরা দূরত্ব হিসেবে ডিনোট করবো। কারণ দূরত্ব এবং সরণের পরে কয়েকটা সূত্র চলে আসে। সূত্রগুলো হচ্ছে ত্বরণ, তারপর হচ্ছে ত্বরণের সূত্র, বেগের সূত্র, এই সূত্রগুলো চলে আসে। সূত্রগুলোর ক্ষেত্রে আমরা মনে রাখবো যে প্রথম যে সূত্রটা এখানে কাজে আসে সেটা হচ্ছে v is equals to u plus at। দ্বিতীয় সূত্রটা হচ্ছে s is equals to ut plus half of at এর উপর স্কয়ার। 3 নম্বর সূত্র s is equals to v minus u by 2 into t। অর্থাৎ এই সূত্রগুলো বিভিন্নভাবে সিনক্রোনাইজড করা যায়। এখন আরেকটা সূত্র হচ্ছে
ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই সূত্রগুলো অনেক ভ্যাস্ট সূত্র, এই সূত্রগুলো মুখস্থ না রাখলে অঙ্ক করতে গিয়ে ঝামেলায় পড়া ছাড়া উপায় নেই। এখন এই সূত্রগুলোর পর আমাদেরকে আরেকটা টপিক সম্পর্কে জানতে হবে গতি অধ্যায়ের, সেটা হচ্ছে গ্যালিলিওর পড়ন্ত বস্তুর যে সূত্রগুলো আছে, অর্থাৎ গ্যালিলিওর পড়ন্ত বস্তুর সূত্র থেকেই এই সূত্রগুলোকে প্রতিপাদন করা যায়। এখন গ্যালিলিওর পড়ন্ত বস্তুর সূত্রটা কি? তিনি পিসা নামক শহরের একটা হেলানো তল থেকে নির্দিষ্ট কিছু সংখ্যক বস্তুকে তিনি ফেলে দিয়েছিলেন এবং ফেলে পরীক্ষা করছিলেন যে বস্তুগুলোকে যখন ফেলা হবে বা ফেলা হচ্ছিল তখন তিনি বস্তুগুলোকে পরীক্ষালব্ধ ভিত্তিতে 3টা সূত্রের মাধ্যমে তিনি প্রমাণ করেন। প্রথম সূত্রটা ছিল স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব পাড়ি দিবে। অর্থাৎ স্থির অবস্থান থেকে দুইটা বস্তুকে যখন ফেলা হবে সেক্ষেত্রে পড়ন্ত বস্তুগুলো সমান সময়ে সমান দূরত্ব পাড়ি দিবে। এবং দ্বিতীয় সূত্রটা ছিল স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু যে বেগ অর্জন করবে তার সময়ের সমানুপাতিক, অর্থাৎ v is proportional to t, v is proportional to t। পরবর্তী লাস্ট সূত্র ছিল হচ্ছে স্থির অবস্থানে একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ ফার্স্ট একটা বস্তু পড়ন্ত অবস্থায় সে h পরিমাণ দূরত্ব অতিক্রম করছে এবং t পরিমাণ সময় সে ইনভেস্ট করছে, তাহলে তার সূত্রটা দাঁড়াবে হচ্ছে h is proportional to t স্কয়ার। এবং এইখান থেকেও বিভিন্ন সূত্র দাঁড় করানো যায় এবং বিভিন্ন ম্যাথ আসতে দেখা যায়। কিছু প্রশ্ন আসে, যদি এই চিহ্নটার ডান দিকে যে রাশিটা থাকবে সেই রাশিটা ডিফাইন করবে যে এভাবে, অর্থাৎ v1 divided by t1 is equals to v2 divided by t2। অর্থাৎ সমানুপাতিক চিহ্নের ডান দিকে যে মানটা থাকবে সেই মানটা যদি পাশাপাশি থাকে অর্থাৎ ভাগাকারে না থাকে সেক্ষেত্রে বুঝে নিতে হবে সমানুপাতিক চিহ্নের ডানে যে মানটা আছে সেটা যদি বাড়ে বামের মানটাও বেড়ে যাবে, ডানের মানটা কমলে বামের মানটাও কমে যাবে। এখন ডানের মানটা যদি ব্যস্তানুপাতিক আকারে থাকে অর্থাৎ ভাগাকারে থাকে সেক্ষেত্রে বুঝে নিতে হবে ফার্স্ট আমরা যদি এভাবে লিখতাম, যদি v is proportional to 1/t থাকতো, বোঝানোর সুবিধার্থে বলতেছি, যদি 1/t থাকতো সেক্ষেত্রে t এর মান যদি বাড়তো v এর মান কমতো, t এর মান যদি কমতো সেক্ষেত্রে v এর মান বেড়ে যেত। এই কনসেপ্টটা হচ্ছে ওইরকমই, কিন্তু আমাদের এত ইনডেপথে গিয়ে আসলে লাভ নাই, আমরা আমাদের আলোচনায় থাকি এবং আমাদের এই সূত্রগুলোকে ভালো মতো আত্মস্থ করতে পারলে গতি অধ্যায়ের মোটামুটি ধারণা করা যায় যে একটা ভালো আউটকাম পাওয়া যাবে। বল অধ্যায়ের মধ্যে নিউটন এর সূত্রগুলা অনেক বেশি ব্যাপকভাবে বিস্তৃত। নিউটন সাহেব 3টা সূত্র দিছিল। প্রথম সূত্রটা ছিল হচ্ছে কোনো বস্তুকে যদি বাহ্যিক বল প্রয়োগ করা না হয় সেক্ষেত্রে একটা স্থির বস্তু আজীবন স্থির থাকবে এবং সমবেগে গতিশীল বস্তু তার আপন গতিতে গতিমান অবস্থায় থাকবে। অর্থাৎ এই জিনিসটা আসলে এই সম্ভব না জাস্ট বিকজ আমাদের আমাদের অ্যাটমসফিয়ারের কারণে, অর্থাৎ আমাদের বায়ুমণ্ডলের যে বাধা সেটা প্রতিনিয়তই প্রত্যেকটা গতিমান বস্তুকেই ফেস করতে হয়, যার কারণে কখনোই নিউটনের প্রথম সূত্রটা অ্যাপ্লিকেবল হয় না। দ্বিতীয় যে সূত্রটা সেটা হচ্ছে ভরবেগের সূত্র। এখন ভরবেগের সূত্রে যাওয়ার আগে আমরা সংঘর্ষ সম্পর্কে একটু জানি। এখন সংঘর্ষ হচ্ছে দুইটা গাড়ি যদি পরস্পর কলিশন হয় অর্থাৎ পরস্পর ধাক্কা লাগে, অর্থাৎ আমরা যখন বুঝে না মুভিটা দেখছিলাম তখন দুইটা গাড়ি এবং একটা উড়না এসে যখন মাঝখানে পড়ে যায় তখন দুইটা গাড়ি কলিশন হয় এবং অনেক বেশি হতাহত হয়। এবং সেখানে একটা জিনিস লক্ষণীয় যে গাড়িটার ব্যাগ কম ছিল তার চাইতে যে গাড়িটার ব্যাগ বেশি ছিল, যে গাড়িটা ধেয়ে আসতেছিল সেই গাড়িটার হতাহতের সংখ্যা বেশি ছিল। তার কারণ এই সংঘর্ষ কলিশনের সূত্র। এখানে দুইটা গাড়ি অঙ্কন করা হয়েছে, একটা গাড়ির ভর m1 আর একটা গাড়ির ভর m2। একটা u1 বেগের সামনের দিকে গতিমান আর একটা u2 বেগের তার সামনের দিকে গতিমান। এখন যদি প্রশ্ন করে যে
দুইটা বস্তু সংঘর্ষে লিপ্ত হলো, এখন তাদের মিলিত বেগটা কত হবে, অর্থাৎ তারা কি মিলে v1 বেগে অর্থাৎ আদি বস্তুর সাথে যদি চলে যায় সেক্ষেত্রে তাদের মিলিত বেগটা কত হবে, কিংবা বাসের সাথে ধাক্কা খেয়ে যদি সেটা হাতের বাম দিকে সরে আসে সেক্ষেত্রে v2 এর মানটা কত হবে। এই সূত্রটাকে মনে রাখার জন্য আমি একটা শর্টকাট দিয়ে রাখছি। প্রথমত হচ্ছে v1 যদি বের করতে বলে সেক্ষেত্রে আমরা নিচে দুইটা বস্তুর ভর ডিরেক্ট লিখে দেবো, অর্থাৎ হচ্ছে আমরা m1 প্লাস m2 m1 প্লাস m2 m1 প্লাস m2 m1 প্লাস m2 দুইটা বস্তুর যোগফল আমরা প্রথমে লিখে দিব। লিখে দেওয়ার পর যদি এখানে v1 থাকে সেক্ষেত্রে আমি লিখে রাখছি সেম, অর্থাৎ এখানে v1 থাকলে আমি এখানে গুণ আকারে দিব u1, এখানে v2 থাকলে এখানে গুণ আকারে দিব u2। এই জায়গায় দেখতে পাচ্ছি আমরা ডিফারেন্ট লেখা আছে, অর্থাৎ এই জায়গায় আমি লিখব যে 2 ইনটু m2 u2, এই জায়গায় লিখব 2 ইনটু ডিফারেন্ট অংশটুকু লিখতে হবে, অর্থাৎ 2 ইনটু m1 u1। আবার এই অংশটার মধ্যে যদি v1 থাকে সেক্ষেত্রে লিখব m1 মাইনাস m1 মাইনাস দিতে হবে, সরি m1 মাইনাস m2, এই অংশটাতে লিখব হচ্ছে m2 মাইনাস m1। এই সূত্রগুলো দিয়ে পরবর্তীতে ম্যাথ করা যায় সহজে, এবং পরবর্তীতে পুলি সংক্রান্ত কিছু ম্যাথ দেখা যায়। এবং পুলির ম্যাথের বেলায় এখানে প্রশ্ন বলছে 10 কেজি ভরের একটা বস্তু এবং 5 কেজি ভরের একটা বস্তু ঝুলানো অবস্থায় আছে, এবং এরা যদি পরস্পর থেকে 1 মিটার দূরত্বে অবস্থান করে ছেড়ে দেওয়ার পর মুক্তভাবে, সেক্ষেত্রে তাদের ব্যাক কত হবে। এখন আমরা যদি এখানে ওই গতি অধ্যায়ের যে সূত্র সেটা যদি আমরা এখানে লিখি, অর্থাৎ v ইজ ইকুয়ালস টু u প্লাস at, সূত্র যদি লিখি সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এখানে ত্বরণের মানটা লাগবে। এখন এই দুটো বস্তুর যখন মুক্তভাবে ছেড়ে দেওয়া হবে তখন ত্বরণটা কত হবে সেটা বের করার একটা শর্টকাট আছে। শর্টকাটটা আমি লিখে দিই, a ইজ ইকুয়ালস টু দুটো বস্তুর যোগফল m1 প্লাস m2 উপরে দুটো বস্তুর বিয়োগফল অর্থাৎ m1 মাইনাস m2 ইনটু অভিকর্ষের যে টান g এর মান সেটা আমরা এখানে গুণ দিব। আমরা যেখানে ক্যালকুলেট করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে দুটা বস্তুর যোগফল দাঁড়ায় 15, দুটা বস্তুর বিয়োগফল দাঁড়ায় হচ্ছে 5, এবং গ্র্যাভিটেশনাল যে ফোর্স সেটা হচ্ছে 9.8। তাহলে আমরা যদি এখানে মাল্টিপ্লাই করি সেক্ষেত্রে মোস্ট প্রবাবলি 3.12 আসবে। একটু ক্যালকুলেট করি, উপরে থাকে 5, নিচে থাকে 15, এবং মাল্টিপ্লাই করবো 9.8 দিয়ে, তাইলে আমার আসবে হচ্ছে 3.2, যেটা গেস করছিলাম ওইটি 3.2। তাহলে 3.2 অবশ্যই একক লিখতে হবে ns ইনভার্স 2। তাহলে আমরা যদি 3.2টা এখানে বসাই সেক্ষেত্রে আমাদের যে ব্যাগ সে ব্যাগের মানে চলে আসবে। এই সূত্রের মধ্যে খাটাই সেক্ষেত্রে আমাদের আদি অবস্থানে তারা ছিল 0, অর্থাৎ আমি যদি v স্কোয়ার ইজ ইকুয়ালস টু u স্কোয়ার অর্থাৎ 0 প্লাস 2 ইনটু g, g বলতে হচ্ছে কি আমাদের ত্বরণটাই গ্র্যাভিটেশনাল ফোর্স হিসেবে কাজ করবে, অর্থাৎ 3.2 ইনটু যেহেতু তারা পরস্পর থেকে 1 মিটার দূরত্বে ছিল সেক্ষেত্রে 1 হবে, অর্থাৎ টোটালটাকে আমরা সিস্টেম করে সুতরাং v ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ 2 ইনটু 3.2 ইনটু 1, যা আসবে সেটা আমাদের মান। একটা গুলিকে যখন ফায়ার করা হবে তখন বন্দুক যিনি তাক করে তিনি কেন পশ্চাৎ দিকে ছুটে যায় বা পেছনের দিকে কেন হেলে পড়ে যায়, এ ধরনের কনসেপ্টগুলো নিয়ে আর একটু ভাবার উদ্দেশ্যে এই গুলি এবং এই চিত্রটাকে আমি এখানে ড্র করছি। প্রথমত হচ্ছে গুলি যখন করা হবে তখন বুলেটের যে ব্যাগ সে ব্যাগটা সামনের দিকে কাজ করবে, এবং বন্দুকের যে ব্যাগ সে ব্যাগটা পেছনের দিকে কাজ করবে। এখন ভর বেগের নীতি অনুযায়ী যখন বন্দুকের ভর এবং বন্দুকের বেগ, গুলির ভর এবং গুলির বেগ, অর্থাৎ বড় হাতের m v প্লাস ছোট হাতের m এবং v, অংশটাকে 0 হিসেবে কল্পনা করে পরবর্তী ম্যাথগুলো আমাদেরকে
সম্পাদন করতে হবে। অর্থাৎ আমরা যদি এখানে প্রশ্ন বলে যে আমাদের বন্দুকের পশ্চাৎবেগ কত, সেক্ষেত্রে আমাদের ভি বড় হাতের ভি দ্বারাটা হচ্ছে মাইনাস এম ভি ডিভাইডেড বাই বড় হাতের এম। সেক্ষেত্রে এখন ফোর্সে এখানে মান ইজ ইকুয়ালস টু মাইনাস 325 কিছু একটা চলে আসছে। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে মানে মানটা পরীক্ষা করে কিভাবে লিখবো, অর্থাৎ বন্দুকের পশ্চাৎবেগ এটা লিখবো নাকি পশ্চাৎবেগ মাইনাস সহ লিখবো। এখন বলে রাখি, যদি পশ্চাৎবেগ বলো অর্থাৎ বন্দুকের পশ্চাৎ বেগ বললে সেক্ষেত্রে মাইনাস উল্লেখ করার দরকার পড়বে না, সেক্ষেত্রে 325 লিখলেই হবে। তবে যদি বন্দুকের ব্যাগ বলা হয় সেক্ষেত্রে পশ্চাৎ ব্যাগ উল্লেখ না করলে মাইনাসটা দিতে হবে। আশা করি বুঝাতে পারছি। গতিবল অধ্যায়ের একটা ক্লিয়ার ধারণা আশা করি সবাই পাইছো। এখন কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের ক্ষেত্রে আমরা যাই। কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের ক্ষেত্রে বল এবং কৃতকাজের যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টের আমাদেরকে স্বচ্ছ ধারণা থাকতে হবে। এখানে একটা হেলানো তলের উপর একটা বস্তুকে রাখা হয়েছে এবং বস্তুটাকে ভূমির সাথে এফ বল প্রয়োগ করা হচ্ছে এবং হেলানো তলটা ভূমির সাথে থিটা কোণে অবস্থান করতেছে। সেক্ষেত্রে সরণ হচ্ছে উপরের দিকে তার, কারণ বস্তুটাকে যতই চাপ প্রয়োগ করা হোক না কেন বস্তুটা উপরের দিকে চলে যাবে। এক্ষেত্রে বস্তুটার কৃতকাজ যদি আমাদের হিসাব করতে বলা হয় সেক্ষেত্রে আমাদেরকে একটা সূত্র মাথায় রাখতে হবে, বস্তুর উপর প্রযুক্ত বল এবং বস্তুর উপর সরণ এর ভেক্টরের ডট প্রোডাক্ট অর্থাৎ হচ্ছে এফ ডট এস। এখন এখানে ডট গুণফল, ক্রস গুণফল এগুলো ইন্টারমিডিয়েটের ব্যাপক বিস্তর আলোচনা। বলে রাখি যে দুটো প্রোডাক্টের ডট গুণফলের মান হচ্ছে এফ এস কস থিটা, অর্থাৎ যার দিকে অ্যাঙ্গেল তার কস থিটা, এফ এস কস থিটা। অর্থাৎ কৃতকাজটা ডিপেন্ড করতেছে কমপ্লিটলি কস থিটার উপরে, কারণ এফ এস হচ্ছে ফিক্সড, কস থিটা হচ্ছে চেঞ্জেবল এবং কস থিটার মানটা যত বড় হবে কৃতকাজের মান তত বেশি হবে, কস থিটার মান যত ছোট হবে কৃতকাজের মান তত ছোট হবে। এখন কস থিটার মান যদি বড় করতে হয় সেক্ষেত্রে কস থিটার সর্বোচ্চ মানটা আমাদেরকে নিতে হবে এবং কস থিটার মান যদি ছোট করতে হয় সেক্ষেত্রে কস থিটার সবচেয়ে ছোট মানটাকে আমাদেরকে নিতে হবে। কস থিটার সবচেয়ে বড় মান তখনই পাবো যখন থিটাটা সবচেয়ে কম হবে, অর্থাৎ কজের ক্ষেত্রে কজ 90 ডিগ্রি, কজের পাশে যত বড় মান তত ছোট, কজের পাশে যত ছোট মান তত বড়। অর্থাৎ cos 0 ডিগ্রি হলে যদি 1 হয় cos 90 ডিগ্রির ক্ষেত্রে 0 হবে। সেক্ষেত্রে আমাদেরকে বুঝে নিতে হবে যে cos 0 ডিগ্রি অর্থাৎ দুটি বস্তু যখন খুব কম কোণে সরণ এবং বল প্রয়োগ করা হবে তখন বস্তুর কর্তৃক কৃতকাজ সর্বাধিক হবে এবং বস্তু এবং সরণের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায় সেক্ষেত্রে কোনো কৃতকাজ সম্পাদিত হচ্ছে না আলটিমেটলি, তার মানে দিন শেষে কোনো ফলন দিবে না, শূন্য কৃতকাজ। তাই অর্থাৎ আমাদেরকে এখানে 0 ডিগ্রি কোণে বস্তু এবং বলকে প্রয়োগ করতে হবে। এই সূত্রটা ছাড়াও কাজ শক্তি ক্ষমতার মধ্যে আরো কয়েকটা ভাস্ট সূত্র কাজে আসে। একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। গতিশক্তির বেলায় একটা আমি গাড়ি অঙ্কন করি। একটা গাড়ি যদি নির্দিষ্ট তার আপন গতিতে যদি সামনের দিকে গতিমান অবস্থায় থাকে সেক্ষেত্রে তার ভি বেগে এম্বরের বস্তুটির গতিশক্তিটা কত হবে, সেই গতিশক্তিকে আমরা লিখবো হচ্ছে ই সাফিক্স কে, অর্থাৎ কাইনেটিক ফোর্স হাফ অফ এম ভি স্কয়ার 1/2 ইন্টু এম ভি এর উপর স্কয়ার। এই সূত্রটা দিয়ে আমরা এই গাড়িটার গতিশক্তি হিসাব করতে পারি। এখন ফার্স্টে একটা গাছের উপরে একটা বালক কিংবা একটা ফল কিংবা একটা বস্তু আমি তুলে দিলাম একটা গাছের উপরে। কারণ গাছের উপরে বস্তুটা তুলে দিলে ফার্স্টে গাছ ভূমি থেকে নির্দিষ্ট উচ্চতায় অর্থাৎ এই উচ্চতায় বস্তুটাকে উত্তোলন করা হলো। এখন বস্তুটার মধ্যে সঞ্চিত শক্তিটাকে আমরা কিভাবে হিসাব করব, সেক্ষেত্রে আমরা লিখব উপরে নিচে যদি হয় অর্থাৎ উপরে যদি কোনো একটা বস্তুকে তোলা হয় সেক্ষেত্রে বস্তুটার মধ্যে পটেনশিয়াল এনার্জি অর্থাৎ হচ্ছে স্থিতিশক্তি জাগরণ হয়। এখন ই সাফিক্স পি দিয়ে আমরা ডিনোট করব
ই সাফিক্স পি এর মান হবে বস্তুটার যে ভর, অর্থাৎ বস্তুটাকে উত্তোলনকৃত বস্তুটার যে ভর এম এবং গ্র্যাভিটেশনাল যে ফোর্স জি এবং উচ্চতা, এই দুটো সূত্র আমরা উত্তোলিত বস্তু এবং গতিয়মান বস্তুর ক্ষেত্রে খাটিয়ে বস্তুগুলোর যে শক্তি সঞ্চিত সেই শক্তিগুলোকে আমরা বের করতে পারবো। এবং পরবর্তীতে আসা হচ্ছে এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা। কর্মদক্ষতা হচ্ছে লভ্য কার্যকর শক্তি এবং মোট প্রদত্ত শক্তির যে অনুপাত, সেটাকে আমরা এফিসিয়েন্সি বলতে পারি। অর্থাৎ এফিসিয়েন্সিকে লেখা হয় হচ্ছে এটা দিয়ে, অর্থাৎ লভ্য কার্যকর শক্তি এবং হচ্ছে মোট প্রদত্ত শক্তি ইন্টু 100%। অর্থাৎ একটা বস্তুর উপর যে পরিমাণ বল পুশ করা হবে, অর্থাৎ বস্তুটাকে পুশকৃত বল অর্থাৎ দেওয়া বলের পার্সপেক্টিভে সেটা যে পরিমাণ কাজ করবে, সে দুইটার রেশিওটাই হচ্ছে, অর্থাৎ পার্সেন্টেজটাই হচ্ছে আমাদের এফিসিয়েন্সি। এখন এফিসিয়েন্সি যদি বাড়াইতে হয় সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই লভ্য কার্যকর শক্তি বাড়াইতে হবে। লভ্য কার্যকর শক্তি যত বেশি হবে এই বস্তুর এফিসিয়েন্সি তত বেশি হবে। এখন পদার্থের অবস্থা হচ্ছে আপদ্রব্যের ক্ষেত্রে আমাদেরকে ধরা যায় অনেক বেশি পরিমাণে বিজ্ঞানীদের আলোচনা এই পদার্থের অবস্থা হচ্ছে আপদ্রব্যের মধ্যে ইনক্লুডেড। পদার্থের অবস্থা চাপের ক্ষেত্রে প্রথমত যে সূত্র, যেটা হচ্ছে প্যাসকেলের সূত্র দিয়ে শুরু। প্যাসকেলের সূত্রের ক্ষেত্রে একটা বেলুন, নির্দিষ্ট ছিদ্রযুক্ত কিছু বেলুন, সেখানে পানি পূর্ণ অবস্থায় আছে, এটাকে বাইরে থেকে যখন চাপ প্রয়োগ করা হবে তখন সেই চাপটা সে পাত্র সংলগ্ন গায়ে সমানভাবে ক্রিয়া করবে। অর্থাৎ প্যাসকেলের সূত্রটা বলে একটা আবদ্ধ পাত্রে, বায়ুপূর্ণ কিংবা পানিপূর্ণ আবদ্ধ পাত্রে গায়ে চাপ প্রয়োগ করা হলে সেই চাপ সঞ্চালিত হয়ে পাত্র সংলগ্ন গায়ে লম্বভাবে ক্রিয়া করবে। এটাকে চিন্তা করা যায় একটা নলের মাধ্যমে। যদি একটা নলের মধ্যে যদি একটা ছোট্ট নল এবং একটা বৃহৎ নল, এই নলের মধ্যে একটা পৃষ্ঠ বসানো হলে, এখানে একটা পৃষ্ঠ বসানো হলে এখানে যদি কম বল প্রয়োগ করা হয় সেই বলটা দিকে সঞ্চালিত হবে এবং সঞ্চালিত হয়ে এখানে সমান বল লম্বভাবে প্রয়োগ করবে। অর্থাৎ কম বল প্রয়োগে বেশি পরিমাণে আউটকাম পাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের প্যাসকেলের সূত্রের মূল প্রতিপাদ্য। প্যাসকেলের সূত্রটা অধ্যয়ন করার পর একটা স্টুডেন্ট যাবে আর্কিমিডিসের সূত্র করতে। আর্কিমিডিসের সূত্রটা হচ্ছে কোনো বস্তুকে কোনো তরল বা বায়বীয় পদার্থের মধ্যে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করানো হলে বস্তুটি কিছু পরিমাণ ওজন হারাবে এবং সেই হারানো ওজন বস্তু কর্তৃক উপচে পড়া তরলের ওজনের সমান। অর্থাৎ এই লাল বস্তুটাকে যখন ডুবানো হবে, এই লাল বস্তুটা কিছু পরিমাণে তরল ভূমিতে উপচে ফেলে দিবে। সেক্ষেত্রে তরল লাল বস্তুটার যে পরিমাণ ওজন হারাবে, সেই হারানোর ওজনটা এই উপচে পড়া তরলের ওজনের সমান। সেই সূত্রটাই বিজ্ঞানী আর্কিমিডিস দেওয়ার চেষ্টা করছিলেন। এখন আর্কিমিডিসের সূত্রের পাশাপাশি আমাদেরকে জানতে হবে প্লবতা। অর্থাৎ কোনো একটা বস্তুকে যখন একটা তরল পদার্থে নিমজ্জিত করা হবে তখন তরল পদার্থটা বস্তুর গায়ে যে পাল্টামুখী প্রতিক্রিয়া বল দেখাবে, সেই প্রতিক্রিয়া বলটাকে বলা হবে প্লবতা। এখন বাকি থাকা হচ্ছে পীড়ন এবং বিকৃতির কনসেপ্ট। এখন পীড়ন বিকৃতির ক্ষেত্রে একটা দণ্ড এবং দণ্ডটাকে নির্দিষ্ট ভর জোড়ানোর ফলে সেটা এল দণ্ডে পরিণত হলো। এখন এল দণ্ডে পরিণত হলে এটার যে দৈর্ঘ্য বৃদ্ধি সেটা এল থেকে এল নট হবে, অর্থাৎ এল মাইনাস এল নট। এখন এল থেকে যদি এল নট বাদ যায়, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধিটা যদি এল মাইনাস এল নট হয়, তাহলে তার বিকৃতির যে সংজ্ঞা, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর উপর যখন বল প্রয়োগ করা হবে তখন বস্তুর আকার ও দৈর্ঘ্যের যে পরিবর্তন হবে সেই পরিবর্তনটাকে বিকৃতি বলে। অর্থাৎ এখানে এল মাইনাস এল নট পরিমাণ বিকৃত হয়েছে। আমি যদি এখানে বিকৃতির মান লিখতে চাই, এখানে আমি যদি বিকৃতি কত সেটা লিখতে চাই, সেক্ষেত্রে সে যে পরিমাণ বিকৃত হয়েছে, অর্থাৎ এল থেকে এল নট ডিভাইডেড বাই তার আদি দৈর্ঘ্যটা হচ্ছে তার এল নট। পীড়নের যে কনসেপ্ট সেটা হচ্ছে কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপরে যে পরিমাণ বল সৃষ্টি করে সেটাকে পীড়ন বলে। অর্থাৎ পীড়নের যে সংজ্ঞা সেটা হচ্ছে এফ ডিভাইডেড বাই এ। প্রতি একক ক্ষেত্রফলের উপরে যে প্রতিরোধী বল সৃষ্টি হয় সেটাকে পীড়ন বলে। পীড়ন এবং বিকৃতির কনসেপ্টে কাজে লাগিয়ে আমরা হুকের সূত্র দাঁড় করাতে পারি। হুকের সূত্রটা ছিল হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ন এবং বিকৃতি পরস্পর সমানুপাতিক। অর্থাৎ পীড়ন বিকৃতি পরস্পর সমানুপাতিক। অর্থাৎ আমি যদি লিখি যে পীড়ন সমানুপাতিক
বিকৃতি। তাইলে আমি যদি একটা সমানুপাতিক ধ্রুবক আনি সেক্ষেত্রে আমার জিনিস দাঁড়াবে পীড়ন ইজ ইকুয়ালস টু ওয়াই ইন্টু বিকৃতি। তাহলে পীড়ন বাই বিকৃতি বা বা আমি যদি পীড়ন বাই বিকৃতি লিখি, পীড়নের মান হচ্ছে f ডিভাইডেড বাই a, তো সেক্ষেত্রে f ডিভাইডেড বাই a, বিকৃতির মান হচ্ছে ডেল l ডিভাইডেড বাই l নট ইজ ইকুয়ালস টু y। তাহলে উপরে এটাকে আমরা যদি ব্যস্তানুপাতিক অর্থাৎ সাজাই সেক্ষেত্রে আমাদের জিনিস দাঁড়ানো হচ্ছে y ইজ ইকুয়ালস টু f l নট ডিভাইডেড বাই a ডেল l, f l নট ডিভাইডেড বাই a ডেল l, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের ইয়ং গুণাঙ্ক বা ইয়ং মডুলাস। আমরা বস্তুর উপর তাপের প্রভাব যে অধ্যায়টা আছে ওই অধ্যায়ের যে সূত্রাবলীগুলা, ওইখানে প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে পানির ত্রৈধবিন্দু। এখন পানির ত্রৈধবিন্দু কি জিনিস? যখন পানি, বরফ এবং জলীয় বাষ্প একই সাম্য অবস্থানে অবস্থান করে তখন সেটাকে পানির ত্রৈধবিন্দু বা ট্রিপল পয়েন্ট বলা হয়। এখন এই অধ্যায়টার মধ্যে সবচেয়ে বেশি আলোচনা করা হয় থার্মোমিটার নিয়ে। থার্মোমিটারের পার্ট আমি 3টা থার্মোমিটার স্কেল অঙ্কন করে রাখছি, একটা সেলসিয়াস স্কেল, একটা ফারেনহাইট স্কেল এবং একটা কেলভিন স্কেল। এখন সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে তার যে নিম্নস্থ যে মান, অর্থাৎ আমরা শর্টকাট হিসেবে মনে রাখবো যে কোনো একটা পার্ট থেকে নিম্ন স্থির বিন্দু ডিভাইডেড বাই উচ্চ স্থির বিন্দু থেকে নিম্ন স্থির বিন্দু বাদ দিলে যে রেশিওটা পাওয়া যাবে নিয়ার অ্যাবাউট সবগুলা থার্মোমিটারের ক্ষেত্রেই ভ্যালুটা সেম। এখন যদি আমি ক্যালকুলেশনটা সেলসিয়াস স্কেলের জন্য করি, যে কোনো একটা পার্ট, অর্থাৎ আমি যদি সেলসিয়াস সি হিসেব করি সেখান থেকে মাইনাস নিম্ন স্থির বিন্দু যদি 0 হয় 0 ডিভাইডেড বাই উচ্চ স্থির বিন্দু 100 থেকে বাদ যাবে নিম্ন স্থির বিন্দু 0। আমরা যদি অনুরূপভাবে ফারেনহাইটের জন্য বিবেচনা করি সেক্ষেত্রে হবে f মাইনাস 32 নিম্ন স্থির বিন্দু 212 মাইনাস 32। অনুরূপভাবে আমরা কেলভিন স্কেলের জন্য বিবেচনা করব। কেলভিন স্কেলের যে নিম্ন যে পার্ট সেটা হচ্ছে 273 আর হচ্ছে উচ্চ স্থির বিন্দু হচ্ছে 373, বাদ যাবে 273। তার মানে আমাদের তিনটার একটা সম্পর্ক যদি আমরা দাঁড় করতে চাই সেক্ষেত্রে আমরা মনে রাখবো c ডিভাইডেড বাই 100 is equals to f minus 32 ডিভাইডেড বাই 180 is equals to k minus 273 মাইনাস 273 ডিভাইডেড বাই 100। এখন এদিক থেকে 0 এদিক থেকে 0 এদিক থেকে 0 কাটি, এখানে থাকবে, এখানে যদি 2 দ্বারা কাটি সেখানে থাকবে 5, 2 দ্বারা কাটলে থাকবে 9, 2 দ্বারা কাটলে থাকবে 5। পুরো সিস্টেমটা দাঁড়াবে হচ্ছে c ডিভাইডেড বাই 5 is equals to f minus 32 ডিভাইডেড বাই 9 is equals to k minus 273 ডিভাইডেড বাই 5। তরলের যে প্রকৃত প্রসারণ এবং তরলের আপাত প্রসারণ নিয়ে একটু জানবো। এখন তরলের প্রকৃত প্রসারণ হচ্ছে পাত্রের নিচে যখন হিট প্রডিউস করা হবে, অর্থাৎ পাত্রের তলানিতে যখন আমি তাপ প্রদান করব, তাপ প্রদানের দরুন পাত্রের যে প্রসারণটা হবে সেই প্রসারণটাকে বিবেচনায় না রেখে যদি তরলের প্রসারণ বিবেচনা করা হয় সেক্ষেত্রে সেটা তরলের প্রকৃত প্রসারণ। আর যদি পাত্রের প্রসারণকে বিবেচনায় নিয়ে তরলের প্রসারণকে বিবেচনা করা হয় সেক্ষেত্রে সেটাকে আমরা ধরবো আপাত প্রসারণ। তরঙ্গ শব্দ যে অধ্যায় আছে ওই অধ্যায়ের আলোচনাগুলো আমরা করব। অধ্যায়ের ক্ষেত্রে ওইখানে একটা পেন্ডুলাম আমি ঝুলাইছি, পেন্ডুলামটা একটু বড় করে এখানে অঙ্কন করি। পেন্ডুলামটা যদি আমি এখানে অঙ্কন করি সেক্ষেত্রে একটা পেন্ডুলাম এবং সেটা নির্দিষ্ট সাম্য অবস্থান থেকে 4 ডিগ্রি, এটা এমসিকিউতে আসার সম্ভাবনা খুবই কম, তবু জ্ঞান আহরণের তাগিদে বললাম 4 ডিগ্রির অ্যাঙ্গেল করে এটাকে হেলাই দিলে এটা নির্দিষ্ট বেগে তার আপন গতিতে চলতে থাকবে। এবার এই পেন্ডুলামের ক্ষেত্রে সেটাকে কতটুকু দৈর্ঘ্য নিব এবং কত বেগ দিতে হবে এই ধরনের সূত্রগুলোর ক্ষেত্রে মাথায় রাখতে হবে t is equals to 2 pi into root over of l divided by g। এবং l হচ্ছে টোটাল দৈর্ঘ্য অর্থাৎ বব সহ সুতার দৈর্ঘ্য, এখানে l হিসেবে বিবেচিত হবে। এবার g হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। এবার এখানে অনেকে প্রশ্ন করতে পারে যে পৃথিবী তো বৃত্তাকার, উপবৃত্তাকার, অর্থাৎ
উপকেন্দ্রের ফোকাস থাকবে দুইটা ফোকাস নিয়ে উপবৃত্তাকার পথে মেরু এবং বিষুব অঞ্চলে তো জি এর মানের তারতম্য ঘটে, কিন্তু আমরা জি এর মানের তারতম্যের তো ডিপ আলোচনা এটা আর কি। জি এর মানটাকে 9.8 হিসেবে আমরা হিসাব করে এখানকার ম্যাথগুলা করার একটা চেষ্টা থাকবে। এবার আরেকটা সূত্র থাকে, সেটা হচ্ছে t is equals to 2h pi into root over of m by k। এই সূত্রটা খাটবে হচ্ছে স্প্রিং এর বেলায়, অর্থাৎ যখন একটা স্প্রিং একটা তল ঘেঁষে একটা বস্তু ল্যাপটে দেওয়া হবে, তখন সেক্ষেত্রে স্প্রিংটাকে যখন সংকুচন করা হবে তখন m ভরের বস্তুর দরণ কি পরিমাণে প্রসারণ হবে সেটা নির্ণয়ের বেলায় এই সূত্রটা অ্যাপ্লাই করা হয়। এখন একটা তরঙ্গের ছবি দেওয়া আছে, সেখানে কয়েকটা সংজ্ঞা কাজে লাগতে পারে। প্রথমত হচ্ছে পূর্ণ স্পন্দন। তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু করে একটি পূর্ণ তরঙ্গ তৈরি করে পুনরায় সাম্য অবস্থানে ফেরত আসলে সেটাকে একটা পূর্ণ স্পন্দন বলা হয়। একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে সে যে পরিমাণ দূরত্ব সে পাড়ি দিবে, অর্থাৎ সে যে পরিমাণ দূরত্বটা সে পাড়ি দিবে সেই দূরত্বটাকে বলা হবে তরঙ্গ দৈর্ঘ্য, যেটাকে আমরা ল্যামডা দ্বারা সূচিত করতে পারি। একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে যে সময়টা লাগে সেই সময়টাকে বলা হবে হচ্ছে পর্যায়কাল। পর্যায়কালকে টি দ্বারা সূচিত করা হবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারবো t is equals to t divided by n। এবার এখানে আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে তরঙ্গ বিস্তার। তরঙ্গ সাম্য অবস্থান থেকে একদিকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ যে লম্ব দূরত্ব একদিকে অতিক্রম করে সেটাকে আমরা বলতে পারি তরঙ্গ বিস্তার, যেটাকে আমরা এ দ্বারা সূচিত করতে পারি। এবং এই যাবতীয় আলোচনাগুলো করার পর একটা স্টুডেন্ট মাথায় আসতে পারে শব্দের যে সংজ্ঞাটা জানতে চাইতে পারে। অর্থাৎ শব্দের সংজ্ঞা যদি জানতে চায়, মাথায় রাখতে হবে শব্দ এক প্রকারের শক্তি যা মানুষের কর্ণকুহরের বা কানের টিম্পেনিক মেমব্রেনের মধ্যে শ্রবণের অনুভূতি জাগাবে। তো এখন আরেকটা সংজ্ঞা, সেটা হচ্ছে প্রতিধ্বনি। কোনো উৎস থেকে নিঃসৃত শব্দ, অর্থাৎ যদি একটা মাইক আমরা কল্পনা করি, সেক্ষেত্রে মাইক থেকে নিঃসৃত হয়ে যদি একটা দেয়াল অঙ্কন করি, সেক্ষেত্রে কোনো উৎস থেকে নিঃসৃত একটা শব্দ দূরবর্তী কোনো প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে পুনরায় ফেরত আসলে, দূরবর্তী কোনো প্রতিফলক পৃষ্ঠে ধাক্কা খেয়ে যদি পুনরায় ফেরত আসে, সেক্ষেত্রে যে শব্দের সে সঞ্চালন ঘটায় সেটাকে আমরা প্রতিধ্বনি বা রিফ্লেকশন হিসেবে চিনি। সেক্ষেত্রে শব্দেত্তর তরঙ্গ দৈর্ঘ্য, শব্দোত্তর শব্দ, টিম্বার, এই সংজ্ঞাগুলো আসতে পারে। তবে একটা ইকুয়েশন বা একটা সমীকরণ মাথায় রাখতে হবে যে শব্দের যে বেগ ভি ডিপেন্ড করবে প্রপোর্শনাল টু রুট ওভার অফ টি, অর্থাৎ সময়ের বর্গমূলের সমানুপাতিক। আলোর প্রতিফলন অধ্যায়ের কয়েকটা সূত্র নিয়ে জানবো। প্রতিফলন অধ্যায়ের ক্ষেত্রে আলো যখন কোনো পৃষ্ঠে আপতিত হয়, তখন আলোটা আপতনের বেলায় যে পৃষ্ঠে আপতিত হয় সেই পৃষ্ঠটাকে আমরা দুইভাবে ডিনোট করতে পারি। একটা হচ্ছে সমতল দর্পণ আর একটা হচ্ছে গড়ীয় দর্পণ। এখন দর্পণ কাকে বলে? দর্পণের সংজ্ঞা বলতে গেলে মাথায় রাখতে হবে যে প্রতিফলক পৃষ্ঠের মধ্যে আলোর নিয়মিত প্রতিফলন ঘটবে, অর্থাৎ আলো এসে পতিত হবে, আলো রিফ্লেক্ট করবে, আলো যাবে আসবে, নিয়মিত যে প্রতিফলনটা ঘটবে সেটাকে বলা হবে দর্পণ। তাহলে নিয়মিত প্রতিফলন বলতে প্রতিফলনের যে সংজ্ঞাগুলো আছে, অর্থাৎ প্রতিফলনটা আবার দুই ধরনের, একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন, একটা হচ্ছে অনিয়মিত প্রতিফলন। যখন একটা পৃষ্ঠের মধ্যে আলো এসে পড়লো, সেটা নির্দিষ্ট কোণ করে আসলো এবং নির্দিষ্ট কোণ করে গেল, যদি এমনটা হয় সেক্ষেত্রে সেটা হবে নিয়মিত প্রতিফলন, যে আসলো গেল। তবে যদি তলটা বক্র হয়, অর্থাৎ যদি থ্যাব্র হয়, সেক্ষেত্রে আলো এসে পড়বে কিন্তু চলে যাবে অন্যদিকে, আলো এসে পতিত হবে একদিকে কিন্তু চলে যাবে আরেক দিকে। অর্থাৎ একগুচ্ছ আলোক রশ্মি যখন সমান্তরালে আপতিত হয়ে বিক্ষিপ্তভাবে যখন ছড়িয়ে ছিটিয়ে যাবে, তখন সেক্ষেত্রে সেটাকে বলা হবে ব্যাপ্ত প্রতিফলন। আর যদি একগুচ্ছ আলোক রশ্মি কোনো পৃষ্ঠের মধ্যে আপতিত হয়ে যদি সমান্তরালেই প্রতিফলিত হয়, সেক্ষেত্রে সেটাকে নিয়মিত প্রতিফলন হিসেবে আমরা ডিনোট করব। এখন প্রতিফলনের দুটো সূত্র মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আমি এখানে চিত্র অঙ্কন করে রাখছি,
আপতিত রশ্মি আপতন বিন্দুতে প্রতিফলিত রশ্মি এবং অঙ্কিত বিলম্ব একই সমতলের উপর অবস্থান করবে। এটা হচ্ছে প্রতিফলনের প্রথম সূত্র। আমি মুখে বলে দিলাম, আপতিত রশ্মি আপতন বিন্দুতে প্রতিফলিত রশ্মি এবং অঙ্কিত বিলম্ব একই সমতলের উপর অবস্থান করবে। তারপরে 2 নাম্বার যেটা হবে সেটা হচ্ছে আপতন কোণ, অর্থাৎ যে কোণে একটা দর্পণের উপর একটা বস্তু, অর্থাৎ আলো আপতিত হবে একটা দর্পণের উপর, যেই কোণে আপতিত হবে এটা হচ্ছে অভিলম্ব, ঠিক সেই কোণে আলোটা ফেরত যাবে, অর্থাৎ আপতন কোণ এবং প্রতিফলন কোণ। আপতন কোণ I, প্রতিফলন কোণ R, both are same। এটা হচ্ছে আমাদের বেসিক সূত্র বলা যায়, এদের একটু মাথায় রাখতে হবে। যদি আমরা দর্পণের পার্সপেক্টিভে যদি এত ইনডেপথ না যাই সময়ের স্বল্পতার কারণে, আমরা মেরু কেন্দ্র অর্থাৎ একটা গুলীয় দর্পণ যদি আমি নিই, আমি যদি একটা গুলীয় দর্পণ নিই, প্যারা লাগানো একটা দর্পণ যদি আমি নিই, সেক্ষেত্রে গুলীয় দর্পণটা যে গোলকের অংশ বিশেষ, অর্থাৎ যে গোলক থেকে আমি এই গুলীয় দর্পণটাকে কেটে নিয়েছি সেটার অংশ বিশেষটাকে বলা হবে হচ্ছে গুলীয় দর্পণের ব্যাসার্ধ, এটাকে আমরা R দ্বারা সূচিত করব। এখন ওই গুলীয় দর্পণের কেন্দ্রটাই হচ্ছে বক্রতার কেন্দ্র, অর্থাৎ যেটাকে আমরা C দ্বারা ডিনোট করব, এবং গুলীয় দর্পণের মেরুটা অর্থাৎ যেটা পোল থাকবে সেটাকে আমরা P দ্বারা ডিনোট করব। এখন এখানে P এবং C টা R এর সমান, অর্থাৎ আমি এখানে লিখে রাখব PC = R। আবার যদি এখানে প্রধান ফোকাস অর্থাৎ একগুচ্ছ আলোক রশ্মি গুলীয় দর্পণে আপতিত হওয়ার পর অথবা বিচ্ছুরিত হওয়ার পর যদি যেই বিন্দু দিয়ে গমন করবে, একগুচ্ছ আলোক রশ্মি যদি এখানে আপতিত হয়, সেক্ষেত্রে সেটা যেই পথে গমন করবে সেই বিন্দুটাকে বলা হবে প্রধান ফোকাস। প্রধান ফোকাসকে আমরা বড় হাতের F দ্বারা চিহ্নিত করি। তবে মেরু থেকে প্রধান ফোকাস পর্যন্ত যে দূরত্বটা হয় সেটাকে আমরা বলতে পারি ফোকাস দূরত্ব, অর্থাৎ PF = ছোট হাতের F। আবার যেটা ছোট হাতের F হয়, ছোট হাতের যেটা F হয় সেটা কিন্তু আবার বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। এটা কিন্তু গাণিতিকভাবে প্রমাণ করা যায়, কিন্তু অনেক লেন্দি। পরবর্তী প্রতিসরণ অধ্যায়ে যদি কয়েকটা জিনিস আমরা জানতে চাই, উত্তল দর্পণ, অবতল দর্পণ, কিভাবে আলোগুলাকে রিফ্লেক্ট করে, কিভাবে বস্তু তৈরি হবে, কখন বস্তুটা ছোট দেখাবে, কোন অবস্থানে আসলে মেরুর কাছাকাছি আসলে বস্তুটা কেমন হবে, উল্টো হবে না সোজা হবে, বাস্তব প্রতিবিম্ব তৈরি হবে নাকি অবাস্তব প্রতিবিম্ব তৈরি হবে, এ ধরনের এখানে ইন ডেপথ আলোচনা আছে। আজকের ক্লাসটা অত বড় করার ইচ্ছা আমার নাই, এখনো আরো কয়েকটা অধ্যায় বাকি আছে। এখন আমরা যদি চিন্তা করি যে ত্রুটি আলোর প্রতিসরণের ক্ষেত্রে আইরিশ নিয়ে একটু স্টাডি করতে হয়, আইরিশ, তারপর হচ্ছে কর্নিয়া, তারপর কখন কোথায় কিভাবে আলোটা রিফ্লেক্ট হলে আমরা চোখে দেখবো, সেই জিনিসগুলো নিয়ে একটু স্টাডি করতে হয়। এখন আমরা যদি ত্রুটি সংবলিত দুইটা জিনিস একটু জানি, হ্রস্ব ত্রুটি এবং দীর্ঘ ত্রুটি, অর্থাৎ মানুষের চোখ, আমি যদি এখানে চোখটাকে এখানে অঙ্কন করা আছে, যখন মানুষের যদি এটা যদি চোখ হয়, আমি খুব সরল চিত্র অঙ্কন করতেছি, এটা যদি চোখ হয়, যদি দূর থেকে আলোগুলা যদি চোখের আসার পর রেটিনার আগে মিলিত হয়ে যায়, সেক্ষেত্রে সেটাকে আমরা বলতে পারি হ্রস্ব ত্রুটি। কারণ সে কাছের জিনিস দেখে দূরের জিনিস দেখে না, তাহলে তার হ্রস্ব ত্রুটি। জিনিসটা এমন হইতে পারতো যদি সে কাছের জিনিস দেখে না তবে দূরের জিনিস দেখে, সেক্ষেত্রে তার হয়তো দীর্ঘ ত্রুটি, অর্থাৎ কাছের জিনিসের সমস্যা, দূরের জিনিস সে ঠিক মতো দেখে, তার মানে দীর্ঘ ত্রুটি। অধ্যায় বাকি আছে আপাতত আজকের মতো দুইটা, একটা স্থির তড়িৎ আর একটা চল তড়িৎ। স্থির তড়িতের বেলায় আমরা যদি প্রথমত কুলম্বের সূত্র দিয়ে শুরু করি, কুলম্বের সূত্রের বেলায় যদি দুটা বস্তু যদি আমরা চিন্তা করি, দুটা বস্তু আমি র্যান্ডম ভাবে অঙ্কন করতেছি কারণ সময়ের স্বল্পতার কারণে, দুটা বস্তু নির্দিষ্ট অবস্থানে নির্দিষ্ট দূরত্ব যদি অবস্থান করে, সেক্ষেত্রে তাদের মধ্যবর্তী যে বল, এদের মধ্যকার যে বল, সে বলের মান তাদের মধ্যকার আধানের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ জিনিসটাকে আমরা যদি চিন্তা করি যে F proportionals to Q1 into Q2 ডিভাইডেড বাই হচ্ছে D স্কয়ার, তাহলে তাদের মধ্যবর্তী
আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যে দূরত্বের ব্যবস্থানুপাতিক সমানুপাতিক চিহ্ন যদি তুলতে চাই সে হচ্ছে মাঝখানে, অর্থাৎ আমাকে এভাবে চিন্তা করতে হবে যে f is equals to 1/4 pi epsilon naught into q1 q2 divided by d square। এই পুরো অংশটুকুর মান হচ্ছে 9 into 10 to the power 9, এটা মুখস্থ। আর এপসাইলনের মান হচ্ছে 8.854 into 10 inverse 12। এই অংশগুলো যদি এই মানটা যদি এখানে বসানো হয় সেক্ষেত্রে নির্দ্বিধায় 9 into 10 to the power 9 আসতে বাধ্য। কুলম্বের সূত্রের পর যে ধারণাটা রাখতে হবে সেটা হচ্ছে বর্তনীর ধারণা, অর্থাৎ একটা পথের মধ্যে চার্জ প্রবাহিত হওয়ার যে ধারা, যে পথ, সেটাকে বলা হবে হচ্ছে বর্তনী। একক ধনাত্মক আধানকে বর্তনীর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে গেলে যে পরিমাণ কৃতকাজ সম্পাদিত হয় সেটাকে বিভব পার্থক্য বলে। অর্থাৎ এখানে এই প্লেটের প্রথম প্লেটে যে পরিমাণ শক্তি সঞ্চিত অবস্থায় ছিল দ্বিতীয় প্লেটের মধ্যে সেগুলো ব্যাটারির দরুন সঞ্চালিত হচ্ছে, ফলে এখানে একটা বিভব পার্থক্যের সৃষ্টি হচ্ছে গ্যাপ অংশটার মধ্যে। সংজ্ঞা একটু আমাদেরকে বুঝতে হবে। তড়িৎ প্রাবল্য হচ্ছে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে একক ধনাত্মক আধানকে স্থাপন করলে সেটা যে পরিমাণ কাজ সম্পাদন করবে এটাকে তড়িৎ প্রাবল্য বলে। অর্থাৎ একটা তড়িৎ ক্ষেত্রের কোনো একটা পয়েন্টে যদি আমি কিউ শক্তিকে যদি বা কিউ চার্জকে যদি আনি, সেক্ষেত্রে সেটা যে পরিমাণ বল অনুভব করবে সেই বলটাকে বলা হবে তড়িৎ প্রাবল্য। এখন তড়িৎ ক্ষেত্র কি জিনিস? একটা চার্জের চারপাশে যে অঞ্চল জুড়ে, অর্থাৎ এখানে যদি কিউ চার্জ অবস্থান করে এই পর্যায় জুড়ে যদি ধনাত্মক চার্জ হয়, আরটা যদি ঋণাত্মক চার্জ কিউ টুকে রাখি, সেক্ষেত্রে যেই এরিয়া জুড়ে Q1 এবং Q2 পরস্পরকে বিকর্ষণ করবে সেই এরিয়াটাই হচ্ছে Q1 এর তড়িৎ ক্ষেত্র। অর্থাৎ সেই তড়িৎ ক্ষেত্র সেটাই বলে যেখানে নিজের প্রাধান্যতা বেশি। অর্থাৎ আমাদের এলাকায় ছোট 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 কিছু মাস্তান দেখা যায়, যেমন এলাকার মধ্যে অন্য যে এলাকা থেকে যখন পোলাপানরা আসে তখন নিজ এলাকার মধ্যে কিছু পাতি মাস্তান অবস্থান করে যারা প্রোটেক্ট করে। অর্থাৎ ফার্স্টে কিছু ছোট ছোট মাস্তান এই নির্দিষ্ট অঞ্চলের মধ্যে অবস্থান করতেছে, মানে পাতি মাস্তান। এদের কাজই হচ্ছে খালি ঘুরঘুর করবে এবং ওই এরিয়া জুড়ে যদি অন্য এলাকা থেকে কোনো কেউ ঢুকার অনুপ্রবেশ করে সেক্ষেত্রে তারা গিয়ে বাধা প্রদান করবে। এটা হচ্ছে পাতি মাস্তানদের কাজ। এই পাতি মাস্তানরা এটা করে এবং ওই পাতি মাস্তানদের যেটা মানে তোমার ক্ষেত্র, মানে ওদের যে অঞ্চল জুড়ে প্রাবল্যতা বা ওরা যে অঞ্চল জুড়ে তাদের শক্তি প্রদর্শন করতে পারে ওই অঞ্চলটা হচ্ছে তাদের ক্ষেত্র প্রাবল্য। চলতরিতে যদি আমরা যাই সেক্ষেত্রে সেখানে তড়িৎ প্রবাহ নিয়ে আমাদেরকে জানতে হবে। অর্থাৎ কোনো পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় সেটাকে বলা তড়িৎ প্রবাহ। অর্থাৎ আমি যেখানে যদি জোড়া তার দিয়ে যদি আমি এখানে লাগাই, একটা ভাল্ব ফিটিং করি, সেক্ষেত্রে আমার ঋণাত্মক পয়েন্ট থেকে ইলেকট্রনগুলো ধাবমান হবে এবং পজিটিভ প্রান্ত থেকে তোমার চার্জগুলো ধাবমান হবে। এখন পজিটিভ প্রান্ত থেকে চার্জ যাবে, নেগেটিভ প্রান্ত থেকে ইলেকট্রন যাবে এবং তাদের গতিয়মান অবস্থায় বাতিটা জ্বলবে। এবং এক্ষেত্রে আমরা তড়িৎ প্রবাহ I is equals to হচ্ছে Q divided by T। আমাদের আরেকটা সূত্র হচ্ছে ওহমস ল। ওহমস ল ওহমের সূত্র আমাদেরকে বলে স্থির তাপমাত্রায় কোনো পরিবাহকের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ V is proportional to I। এখান থেকে আমরা V is equals to IR এর একটা সূত্র দাঁড় করাতে পারি, V is equals to IR। পরবর্তীতে R হচ্ছে রোধ বলতে আমরা যদি রোধের সংজ্ঞা বলতে চাই সেক্ষেত্রে তড়িৎ প্রবাহ বাধা পাওয়ার যে ধর্ম সেটাকে রোধ বলে। অর্থাৎ একটা পথ দিয়ে আমরা এই সুন্দর চিত্রটা চিন্তা করতে পারি, একটা পথ দিয়ে যখন একটা বলকে ফেলে দেওয়া হবে তখন এই দণ্ডগুলোর কাছে সে যখন বাধাপ্রাপ্ত হবে সে তার নিজের আপন পথে সে গতিয়মান হবে। ঠিক তেমনি রোধের দরুন তড়িৎ প্রবাহ বাধাপ্রাপ্ত হয় এবং রোধের বিপরীত রাশি
এটা হচ্ছে তড়িৎ পরিবাহিতা, অর্থাৎ যেটাকে আমরা লিখতে পারি V is equals to I into 1/G। আবার G এর একক হচ্ছে সিমেন্স, রোধের একক হচ্ছে ওহম। পুরো বইটাকে খুব সীমিত সময়ের মধ্যে ব্যাখ্যা করার একটা প্রয়াস আমার ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ক্লাসটা অনেক বেশি বড় হয়ে গেছে। এখন যে বা যারা আমার ক্লাসটা এই মুহূর্তে দেখছো, তোমাদের কাছে একটাই অনুরোধ থাকবে, ক্লাসটা বেশি বেশি ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দাও, এবং যদি ক্লাসটা ভালো লাগে সেক্ষেত্রে তোমাদের রেসপন্স অনুযায়ী সবগুলো অধ্যায়ের ইন ডিটেলস ক্লাস আমি দিব। আসসালামু আলাইকুম সবাইকে।